আচ্ছা, এমএস এক্সেলের আজকে যেটা করব সেটা হচ্ছে এখানে দেখবে অটো সাম বলে একটা অপশান আছে, ঠিক আছে, হোম ট্যাবের ভিতরেই। এইগুলো তো আগের দিন দেখিয়েছিলাম। এইখানে এই যে ইকুয়েশনের যে সিম্বলটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অটো সাম। এর নাম হচ্ছে অটো সাম, ঠিক আছে। সাম মানে কি? সাম ফাংশনের কাজ কি হয়? যোগ করা হয়। তো অটোমেটিক্যালি যোগ করতে গেলে এটাকে ইউজ করতে পারো। শুধু যোগ নয়, যোগ তারপরে অ্যাভারেজ অনেক কিছু অটোমেটিক্যালি বার করা যায়। আমরা এর আগে যেমন মার্কশিট বা স্যালারি শিট আমরা একটা যোগ করেছিলাম। এই মার্কশিট, এই যে টোটাল বার করতে গেলে তো যোগ করতে হয়েছিল আমাদের, তাই না? তাহলে যোগটা কোথায় করতে হয়েছিল? যে মার্কশিটে যখন আমরা টোটাল বার করেছিলাম, এইখানে কোথায় গেল এক্সেল? এক্সেলটা ম্যাক্সিমাইজ করি। আচ্ছা, মার্কশিটের এই সাইডে যদি যাই, আমরা সাবজেক্টগুলো যদি দেখি, এই যে এইখানে যে টোটালটা বার করতে হয়েছে আমাদেরকে লিখতে হয়েছিল সাম, এখানে ডি টু থেকে একদম জে টু পর্যন্ত, তাই না? এটা লিখতে হয়েছিল এটা। তাহলে এই টোটালটা আমরা শর্টকাটে করতে পারি। সেই শর্টকাটটা যদি শিখে থাকি, সেটা হচ্ছে এইখানে যখন তুমি যতগুলো সিলেক্ট করবে, সিলেক্ট করার পর লাস্ট যে সেলটা আছে, এই অটো সামে যদি ক্লিক করে দাও, অটোমেটিক টোটাল বেরিয়ে যাবে। দেখো, বলেছিলাম যে শর্টকাট আস্তে আস্তে শিখতে শিখতে আরও শর্টকাট তোমাদের শেখাবো। তাহলে আমরা যোগ করার জন্য এখানে কী লেখা আছে দেখো, ওটাই লেখা আছে সাম D2 J2। এবার এটাকে ধরে ড্র্যাগ করে দাও, তাহলে অটোমেটিক সবারই বেরিয়ে যাবে। এইভাবে শর্টকাটে বার করা যায়। এটার আরেকটা শর্টকাট আছে, যেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে নেবে, দিয়ে এখানে অল্ট প্লাস ইকুয়াল টু না কন্ট্রোল প্লাস ইকুয়াল টু, দেখি এখানে কি দেখাচ্ছে। এখানে দেখিয়েছে অল্ট প্লাস ইকুয়াল টু, দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ তো? অল্ট প্লাস ইকুয়াল টু, কিবোর্ডে অল্ট সুইচ টিপবা, দিয়ে সমান চিহ্নটা টিপবা, তাহলে সামটা বেরিয়ে যাবে। ঠিক আছে, শর্টকাটে ইউজ করতে পারো। দিয়ে ডাবল ক্লিক করবে, অটোমেটিক সবারই বেরিয়ে যাবে সামটা। তাহলে সাম ফাংশানটাকে তুমি না লিখেও আমরা এইভাবে ইউজ করতে পারি যে কোনো জায়গাতে, যেখানে টোটাল বার করতে হবে। তোমাকে যদি বলা হয় যে এইখান থেকে এতটা যোগ কত হবে, এই লাস্ট সেলটাতে দেখো, ওই উপর থেকে নিচ পর্যন্ত টোটালটা নিচে আসবে, ঠিক আছে? তাহলে তখন আমরা এই অটো সামে গিয়ে ক্লিক করবো, ডাইরেক্টলি আমাদের তাদের টোটালটা এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো D2 থেকে এই পর্যন্ত D15 পর্যন্ত যোগ করা হয়েছে, ঠিক আছে? এটা ডাবল ক্লিক করো, দেখো ওইটাই লেখা আছে, D2 থেকে D15 পর্যন্ত যোগ করা আছে, ঠিক আছে? দেখাচ্ছে? এটাকে ডিলিট করে দিলাম আমি। ওকে, তাহলে স্যালারির ক্ষেত্রেও তাই। তোমার যে গ্রসটা বার হয়েছে, গ্রসের ক্ষেত্রে তো আমাকে সাম করতে হয়েছিল, তাই না? সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে অটো সামে ক্লিক করে দেবে বা অল্ট প্লাস ইকুয়াল টু টিপবে, তাহলে এটা সাম বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করবে, এটা সবারই বেরিয়ে যাবে, ঠিক আছে? ডাবল ক্লিক করে না এলে তাকে ধরে ড্র্যাগ করবে, তাহলে চলে আসবে। আচ্ছা, তাহলে এই অটো সামটা বোঝা গেল। তো অটোমেটিক্যালি সাম ছাড়া আর কি করা যায়? অটোমেটিক্যালি সাম ছাড়া আমরা আর কি করতে পারবো? অটোমেটিক্যালি সাম ছাড়া যে জিনিসটা করা যাবে সেটা হচ্ছে অ্যাভারেজ করা যায়। অটো অ্যাভারেজ আছে, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করো, ডাউন অ্যারোটাতে ক্লিক করো, দেখো অটো অ্যাভারেজ বার করতে পারবা, ম্যাক্স বার করতে পারবা, মেন বার করতে পারবা, কাউন্ট বার করতে পারবা। কাউন্ট মানে হচ্ছে কতগুলো সংখ্যা আছে, ঠিক আছে? ফাংশানগুলোকে আমরা ইউজ করতে পারি ডাইরেক্টলি। তোমাকে যদি বলা হয় যে এইটার গড় কত, এই যে এতগুলো সংখ্যার গড় কত টাকা হচ্ছে, ঠিক আছে, গড়ের টাকাটা, তাহলে গড় করতে গেলে কী করতে হতো? এগুলোকে যোগ করে আমাকে যতগুলো সংখ্যা তত দিয়ে ভাগ করলে গড়টা বেরোতো। সো সেটা আমি অটো সাম না করে ডাউন অ্যারোতে ক্লিক করে অটো অ্যাভারেজে যদি ক্লিক করি, তাহলে দেখো ওদের অ্যাভারেজ হবে এইটা। সেটা আমাকে একটা ফাংশান ইউজ করতে হয়েছে, ডাবল ক্লিক করে দেখো অ্যাভারেজ ফাংশান, তোমাদের শিখিয়েছিলাম যে অ্যাভারেজ ফাংশানে গড় দেখায়। তাহলে এই অ্যাভারেজ ফাংশানটা E2 থেকে E8 পর্যন্ত অ্যাভারেজ কত হবে অটোমেটিক নিয়ে নিল, আমাকে কিন্তু লিখতে হলো না, ঠিক আছে? অপশানেও আমরা কিছু কিছু জিনিস অটোমেটিক্যালি করতে পারি, অ্যাভারেজ বার করতে পারি। অ্যাভারেজ বার করতে পারো, আর কী বার করতে পারবে? ড্রপ ডাউনে ক্লিক করে দেখে নাও, অ্যাভারেজ আছে, ম্যাক্স আছে, আরও যদি কিছু ফাংশান চাও মোর ফাংশান অপশানে যাবে, ঠিক আছে? ম্যাক্স মানে কি? এদের মধ্যে বড় সংখ্যা কোনটা, ঠিক আছে? এদের মধ্যে মিনিমাম সংখ্যা কোনটা। তো ফাংশান ডাইরেক্টলি ইউজ না করে আমরা শর্টকাটেও নিতে পারি সিলেক্ট করে নিয়ে। মোর ফাংশানে ক্লিক করবে, দেখবে আরও অনেক ফাংশান আছে যেগুলোকে তুমি ইউজ করতে পারো, যে কাউন্ট, ম্যাক্স, মিন, আরও অনেক ফাংশান আছে, এইগুলো, ঠিক আছে? এগুলো তোমাকে নেওয়া যেতে পারে অটোমেটিক্যালি। তো এটার নাম কিন্তু অটো সাম, এই ফাংশানটার নাম কিন্তু অটো সাম। ম্যাক্সিমাম আমরা সামেশনের ক্ষেত্রে সাম করার জন্য এটাকে ইউজ করি। ওকে, এইটা নেক্সট পরবর্তী যে অপশানটায় যে ড্রপ ডাউন অ্যারো মতন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ফিল, ঠিক আছে? ফিল মানে হচ্ছে পূর্ণ করা। তো এই ফিলের কাজ কি? আমরা অটো সামের শর্টকাট কি তোমার ওই এতেও লেখা আছে দেখবা, ঠিক আছে? অল্ট প্লাস ইকুয়াল টু অটোমেটিক ম্যাক্সিমাম, মিনিমাম, সাম বার করতে পারি, ম্যাক্স বার করতে পারি, মিনিমাম, কাউন্ট, এগুলো সব বার করা যায়, ঠিক আছে? তো আমরা ম্যাক্সিমাম বা বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে সাম। ওকে, এরপরে আমরা ফিল বলে যে অপশানটা আছে, এই ফিল অপশানটা শিখবো, ঠিক আছে? ফিল করা যায় এক্সেলে
অনেক জিনিস আমরা অটো ফিল করতে পারি। আমি একটা ব্ল্যাঙ্ক সিট নিই, জাস্ট ওপেন করলাম, নিউ, ক্রিয়েট করে দাও, ব্ল্যাঙ্ক সিট চলে এলো। এই জায়গাটা একটু ফলো করো। এইখানে অটোফিল বলতে কি, সাপোজ কিছু জিনিস তুমি যদি এখানে এক লেখো, এক লিখে এইটা যদি এইভাবে এই সিলেক্ট করার পর এইটা ধরে টানো, সবগুলো কি আসবে, এক চলে আসবে, তাই না? সবই এক চলে আসছে। আচ্ছা, একের পর আমি এখানে 2 লিখলাম, এবার 1 এবং 2 দুটোকেই একসাথে সিলেক্ট করলাম, 1 2 দুটোকেই সিলেক্ট করার পর এবার কোনোটা ধরে যদি ফিল করি, এটাকে ফিল বলা হয়, তাহলে দেখো অটোমেটিক 1 2 3 4 5 সিরিয়াল চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তুমি প্রথমে এখানে লিখেছো 1, পরের সেলে লিখেছো 3, একের পর 3 লিখেছো, এবার যদি টানি তাহলে কি আসবে, বুঝতে পারছো? 1 3 5 7 9 মানে গ্যাপে চলে আসছে। আচ্ছা, এখানে আমি লিখলাম 1, পরের সংখ্যা লিখলাম 5, বলো তারপরের সংখ্যা কি আসবে, 10 আসবে? দেখি 10 আসছে কিনা, কি এলো? হ্যাঁ, ডিফারেন্সটা কত ছিল, 4-এর ডিফারেন্স ছিল, ঠিক আছে? হ্যাঁ, ডিফারেন্সটা তোমার দেখাচ্ছে, তাই না? ডিফারেন্সটা আছে, তুমি এখানে লিখেছো 5, তারপরে লিখেছো 10, এবার দেখি কি আসে, 5 10 15 20 চলে আসছে, ঠিক আছে? তাহলে এইটাকে ফিল বলা হয়। তাহলে এক্সেলে অটোমেটিক এরকম অনেক কিছু জিনিস ফিল হয়। তাহলে এই নাম্বারিং, তোমার যদি অনেক নাম্বার লিখতে হয়, তুমি নাম্বারগুলো টেনে দিলেই অটোমেটিক্যালি চলে আসবে। 1-এর পর 2 লিখতে হবে, টেনে দিলে চলে আসে। কেননা তুমি যদি 1 লিখে শুধু টানো, এখানে 1 লিখে টানলে, ড্র্যাগ করলে, তাহলে কিন্তু সবই 1 চলে আসছে। এক্ষেত্রেও করা যায়। এমএস এক্সেলে একটা সুবিধা দিয়েছে, এখানে একটা চিহ্ন চলে আসছে, দেখতে পাচ্ছ এখানে একটা, এইখানে গিয়ে তুমি যদি ফিল সিরিজে ক্লিক করে দাও, অটোমেটিক এটা সিরিজ হয়ে যাবে, মানে 1 লিখে টানার পরেও হয়, ঠিক আছে? সিরিজে ক্লিক করতে হয়। কিন্তু যদি 1-এর পর নিচে লাইনে গিয়ে 2 লিখে দাও, দুটো যদি লেখা থাকে, তাহলে দুটো ধরে টানলে অটোমেটিক তোমাকে সিরিজ করতে হয় না, চলে আসে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এই ছাড়া আর কি কি আসে, অটোফিল কি কি আসে? যদি কোনো মাসের নাম লিখি, আমরা জানুয়ারি, JANUARY, জানুয়ারি যদি লিখি, জানুয়ারি লিখে যদি একবার ড্র্যাগ করো, অটোমেটিকলি দেখবে জানুয়ারির পরের মাস অটোমেটিক চলে আসবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর চলে আসছে, অটোমেটিক্যালি চলে এলো, ঠিক আছে? কিন্তু তুমি যদি কোনো একজনের নাম লেখো, সাপোজ আমি যখন লিখলাম যে, হ্যাঁ, নন্দিনী, ঠিক আছে? তো নন্দিনী লিখে টানলে কী হবে, সবই নন্দিনী চলে আসছে। তাহলে জানুয়ারি লিখে টানলাম, জানুয়ারি কেন আসছে? কারণ এটা সিস্টেমের মধ্যে করা আছে, কারণ এটা মাসের নাম। আচ্ছা, আমি যদি লিখি সানডে, SUNDAY, সানডে, সানডে লিখে যদি ড্র্যাগ করো, অটোমেটিক্যালি সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে সব যা যা আছে অটোমেটিক চলে এলো, দেখো, ঠিক আছে? কারণ এটা সিস্টেমে করা আছে। তাহলে এবার একটা জিনিস লিখি, শর্টকাটে লিখি, জানুয়ারি, JAN, আমরা মাসের নামগুলো তো শর্টকাটে লিখি, JAN, দেখো যদি শর্টকাটে লিখো তাহলে এইভাবে শর্টকাটে চলে আসবে, ঠিক আছে? শর্ট ফর্মে আমরা এই যে বারের নামগুলো তো আমরা শর্টে লিখি, তাই না? SUNMON এভাবে লিখি, তাহলে সেটাও কিন্তু আমাদের দেখো অটোমেটিক্যালি চলে আসছে। তাহলে এই ফিলগুলো আমরা এক্সেলে করতে পারি, ঠিক আছে? এগুলো করা যায়, এগুলো এক্সেলে মানে ফাংশান দেওয়া আছে। এবার আমি একটা নাম, আলাদা একটা নাম লিখলাম, AMIT, অমিত দাস, অমিত দাস লিখে যদি ড্র্যাগ করি, তাহলে সবই কি আসবে, আচ্ছা, কী হলো, সৌরভ, সুমন, সুমিত, এইগুলো চলে এলো, ঠিক আছে? তাহলে এইগুলো কি করে এলো? আমি তো এর আগে নন্দিনী লিখলাম, সব নন্দিনী চলে এলো। তো অমিতের নাম লিখলাম, অমিত কি মাইক্রোসফট কোম্পানি চেনে? ওই যে নাম দিচ্ছি তো অনেকের নাম দিয়ে দিল। এইটা করে রাখা হয়েছে, কিভাবে করে রাখতে হয় সেটাও তুমি রাখতে পারবে। তুমি যদি 10 জন বা 20 জনের নাম ওইভাবে করে রাখো, যে কোনো একজনের নাম ধরে টানলে ওদের সবারই নাম চলে আসবে, ঠিক আছে? ওটা কাস্টম লিস্ট বলা হয়। কাস্টম লিস্টটা পরে দেখাচ্ছি। তো এইগুলো ইনবিল্ড, অর্থাৎ MS এক্সেলের সাথে দেওয়াই থাকবে, আর বাকিগুলো করে নিতে হয়, তুমি ইচ্ছা মতন করে নিতে পারো, ঠিক আছে? তো এইটাকে বলা হয় সিরিজ, ঠিক আছে? এই সিরিজ আমরা ড্র্যাগ করে ফিল করি, কিন্তু এক্সেলের এই যে সিরিজ অপশানটা আছে, এই সিরিজটাকে বলা হয় ফিল সিরিজই বলা হয়। ওইভাবে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করেও করতে পারি, কিন্তু এই অপশানটাকে ব্যবহার করেও আমরা সিরিজ করতে পারি। তো এই অপশানটাকে ব্যবহার করে করব কিভাবে এবং কি সুবিধা পাবো সেটাও তোমাদের দেখাচ্ছি। সুবিধা বলতে কি, এই যে সিরিজটা আছে তোমাদের, যেটা আমি দেখালাম, এই সিরিজটা এই নিচে ধারে টানছ আসছে, ঠিক আছে? অর্থাৎ নিচে ধারে 1 লিখলা, 2 লিখলা, এই 1 2 টানলে 1 2 3 4 5 6 7 8 করে অটোমেটিক চলে যাবে, যতদূর টানবা ততদূর চলে যাবে, ঠিক আছে? কিন্তু এবার এইদিকে 2 লিখলাম, একের পর এইদিকে 2, আমি এই সাইডেও টানতে চাইছি, তাহলে এই সাইডেও কিন্তু আসবে,
ঠিক আছে, এই সাইডেও আসবে, যেদিকে টানবা সেদিকেই আসবে এটা। কিন্তু এবার আমি চাইছি যে এখানে 1 থেকে 11 পর্যন্ত এসছে, তারপরে এখানে 12 13 করে চলে আসুক, তারপরে যতদূর আসবে তারপরে সংখ্যা থেকে চলে আসুক, অর্থাৎ ক্যালেন্ডারের মতন। এই যে 7 পর্যন্ত এলো, দিয়ে 7-এর পর থেকে এখানে 8 থেকে শুরু হবে, এখানে 8 9 10 করে শুরু হবে, আবার এখানে ধরো যতদূর হবে এইভাবে শুরু হবে। ক্যালেন্ডার যেভাবে শুরু হয় এইরকম টাইপের কোনো একটা জিনিস করতে চাইছি, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে কিন্তু এইভাবে হবে না। তাহলে একটা ক্যালেন্ডার বানাতে গেলে ধরে নাও কত সালের কোনো 2026 সালের ক্যালেন্ডার বানাবা, 1 2 3 4টে ঘরকে নিলাম, মার্জ করলাম, ঠিক আছে। মার্জ করে নাও, এখানে দিয়ে লিখলাম যে JAN 2026, জানুয়ারি 2026-এ ক্যালেন্ডার বানাচ্ছি, ঠিক আছে। সানডে মন্ডেটা কীভাবে লিখবো, SUN এইভাবে লিখবো, এখান থেকে সানডে মন্ডে এই স্যাটারডে পর্যন্ত লিখে নিলাম, ঠিক আছে। এই ঘরগুলোকে একটু ছোটো ছোটো করে নাও, ঘরগুলো খুব বড় না করে আমি একটু ছোটো করে নাও, কারণ এখানে তো ডেট বসবে, তাই না। আচ্ছা, তাহলে এবার দেখো এইখানে তোমাকে সিরিজটা করতে হবে। তো এই সিরিজ করতে গেলে এই স্টেপটা ফলো করবে। দেখো যে 1 তারিখ কী বার পড়ছে, তোমার যদি 26 সালের জানুয়ারির 1 তারিখ বুধবার হয়, সাপোজ যদি বুধবার হয়, তাহলে এই 7টা সিরিজ তোমাকে কিন্তু ফলো করতে হবে, কারণ 7 দিনে সপ্তাহ হয়। প্রথমে থেকে শুরু করে শেষ ডেটটা কত হচ্ছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে, একটা সিরিজ ওকে ধরিয়ে দিতে হবে, তারপরে বাদবাকিটাও নিজে নিজে করবে, ঠিক আছে। তো দেখে নিতে হবে যে জানুয়ারি 26শে জানুয়ারি কত তারিখ হচ্ছে, 26 সালের জানুয়ারির 1 তারিখ কী বার হচ্ছে, বৃহস্পতিবার, আগে দেখেছি আমরা। আচ্ছা, এখানে দেখে নিই, জানুয়ারি 1 তারিখ হচ্ছে বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে বৃহস্পতিবার এটা, তাহলে এটা যদি 1 হয়, এটা কত হবে 2, আর এটা তুমি লিখে দাও বা টেনে দাও, এভাবে টেনে দিতে পারো, এটা হয়ে যাবে 3। কিন্তু আমাকে এইখান থেকে ধরতে হবে, এখানে এসে শেষ হবে। তাহলে 1-এর আগের সংখ্যা কি হতে পারে, 1-এর থেকে মানে সিরিজের ক্ষেত্রে ছোট সংখ্যা 0, তার থেকে ছোট যদি বলি তাহলে -1 -2 -3। তাহলে তুমি হাতে লিখে দাও, অথবা নিচে এই নিচের দিকে টানলে যেমন ইনক্রিজ হচ্ছে, সংখ্যাটা বাড়ছে, এইটাকে ধরেই টানার পর এইভাবে টানবে, তারপর ধরার পর উল্টো দিকে টানবে, ডিক্রিজ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। উল্টো দিকে গেলে কি হবে, কমে যাবে। তাহলে এই সিরিজটা তোমাকে তৈরি করতে হবে একটা, ঠিক আছে। এইটা একটা তৈরি করে নাও, এবার তারপরে স্টেপটা ফলো করো। এখানে কি লেখা আছে দেখে নাও, এইটা ফিল সিরিজ, এই সিরিজটা তৈরি করে নিলে তারপরে এই যে সিরিজের এই অপশানে যাবে, ফিল অপশানে যাবে, তারপরে সিরিজ অপশানে যাবে, ঠিক আছে। দিয়ে ক্লিক রোজ অ্যান্ড ডেট, তারপরে স্টেপ ভ্যালু, স্টপ ভ্যালু। তাহলে আমরা দেখে নিই কী করতে হবে। তাহলে এই ফিল অপশানটাতে ক্লিক করব। ফিলের মধ্যে অনেক রকম অপশান আছে, দেখো আপ ডাউন লেফট রাইট লেখা আছে। আমরা কোন অপশানে যাব, সিরিজ অপশানে, সিরিজে ক্লিক করবে। এইখান থেকে রো অপশানটাকে ক্লিক করবে। এখানে ডেটটাকে ক্লিক করে রাখতে পারো, যেহেতু তুমি ডেট ভ্যালু ফিল আপ করছো, না দিলেও কোনো অসুবিধা নেই, ডেটটাকে ক্লিক করে রাখবে, ঠিক আছে। এই ক্ষেত্রে রো সিলেক্ট করবে, ঠিক আছে। হ্যাঁ, আর যখন এইভাবে করবে তখন কিন্তু কলম সিলেক্ট করতে হবে, ওকে। এবং স্টেপ ভ্যালু, এইখানে স্টেপ ভ্যালু আর স্টপ ভ্যালু লিখতে হবে। দেখো স্টেপ ভ্যালু বলতে এইভাবে সিরিজটা তোমার ফিল হবে, কটা করে স্টেপ আসছে, 1 2 3 4 5 6 7টা। তাহলে এদিকে 7টা, এদিকে 7টা, এইভাবে 7টা 7টা করে স্টেপে আসবে। তাহলে স্টেপ ভ্যালু আমার কত হবে এখানে 7, এবং স্টপ হবে সংখ্যাটা কত দূরে গিয়ে শেষ করবো আমি। আমার যে জানুয়ারি মাসের ক্যালেন্ডার করলে 31-এ তো মাস, ঠিক আছে না, কত দিনে মাস, 31-এ। তাহলে 31-এ গিয়ে শেষ হবে, অর্থাৎ স্টপ হবে কততে গিয়ে, 31-এ। ওকে করে দাও, দেখো 31-এ গিয়ে শেষ হয়ে গেল। এবার তুমি কি করবে, এখান থেকে এইটুকুটা আমাকে ডিলিট করে দাও, আর দরকার নেই, আমাকে সিরিজটা করার জন্য এটা ছিল। তাহলে দেখো 3-এর পর এখানে 4 নিয়ে নিয়েছে, এখানে যখন 10 শেষ হয়েছে অটোমেটিক 11, 17 শেষ হয়েছে 18, 24 শেষ হয়েছে 25, এইভাবে নিয়ে নিল, অটোমেটিক নিয়ে নিল। তাহলে এই যে এই ক্যালেন্ডারটা আমি বানালাম, এটা আর একটু ছোটো করে নিই, ছোটো করে নিই। এটা জানুয়ারি 26, তাহলে কটা ঘর লাগলো আমাদের, 1 2 3 4 5 6টা। তাহলে আমি এইরকমভাবে 6টা ঘর আরও নিয়ে নিই, 1 2 3 4 5 6, এগুলোকে ছোট করে দাও। ওই কলমগুলোকে এইভাবে সিলেক্ট করবে, দিয়ে একটাকে ধরে ছোট করে দেবে, সবাই ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে মার্জ করে নিই, মার্জ করে এটার নাম দিয়ে দিলাম FEB ফেব্রুয়ারি 26, সরি 2006 নয়, 206 করে দিয়েছি, 26 করলাম, ঠিক আছে, ফেব্রুয়ারি 26। তাহলে সানডে মন্ডেটা আমি ড্রাগ করে দেবো, সানডে মন্ডে ড্রাগ করে দিলাম, চলে এলো। এখানে তো 1 তারিখ এইটাই নাকি, পরের মাসটা 1 তারিখ এটাই, কারণ 30 তারিখ এখানে শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে 1 তারিখ, 1-এর পর এখানে কত লিখবো আমরা, 2, এটাকে সিলেক্ট করে এই পর্যন্ত ড্রাগ করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমার কোনো চেঞ্জেস করতে হলো না। সিরিজ কোথায় যাব এবার বলো, ফিলে যাব, সিরিজে যাব,
এখানে কি সিলেক্ট করব, রোজ, তারপরে এটা ডেট, আর এখানে স্টেপ ভ্যালু 7, স্টপ ভ্যালু 26 সাল তো লিপিয়ার নয়, 26 কি লিপিয়ার? আচ্ছা, তাহলে করব কি 28। ওকে, তা আবার সে এখানে গিয়ে শেষ হলো। তাহলে মার্চ মাস আমি যদি এখানে করি মার্চের করব কি আবার সেই জানুয়ারি এখান থেকে করবো, পরপর অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এই সিরিজটার মজা কি দেখতে পাচ্ছ? তোমাকে যদি বলা হয় যে এখান থেকে 1 থেকে 15 পর্যন্ত আসবে, দিয়ে এইভাবে 15-15টা করে ঘর করে তুমি 300 পর্যন্ত লেখো, ঠিক আছে, তখন তুমি কি করলে 1 থেকে 15 পর্যন্ত এখান থেকে ড্রাগ করে নাও, এখান থেকে টেনে 15 পর্যন্ত ড্রাগ করে নাও, 15 পর্যন্ত ড্রাগ করে নিলে, ঠিক আছে, দিয়ে ফিল সিরিজে যাও, ফিল সিরিজ দিয়ে রোজ ডেট, এখানে স্টেপ ভ্যালু 15টা করে যাবে ঘর, এবং স্টপ হবে আমি বললাম 300-তে গিয়ে স্টপ হবে। তুমি যত খুশি লিখে দিতে পারো, ঠিক আছে। ওকে করো, দেখো 300 পর্যন্ত গিয়ে তোমার এইভাবে পরপর চলে গেছে সংখ্যাটা, 300 পর্যন্ত গিয়ে ওদিকে গিয়ে স্টপ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? 300-তে গিয়ে স্টপ হয়ে গেছে। তাহলে এইরকম সংখ্যা যদি দরকার হয় কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো, শর্টকাটে হবে। নাহলে তোমাকে একটাই 15 টানলে, তারপর 15 শেষ হওয়ার পর 16-17 লিখতে হবে, দিয়ে টানতে হবে, আবার 31-32 লিখে টানতে হবে, অনেক সময় লাগবে। এই ফিল সিরিজটাকে ইউজ করে আমরা এটা করতে পারি। ওকে, এটা তাহলে ফিল সিরিজের সাহায্যে এটা করবে। আরেকটা জিনিস যেটা বলছি, যে এখানে আমরা ক্যালেন্ডারটা এইভাবে করছিলাম, আচ্ছা এবার ক্যালেন্ডারটা যদি এইভাবে করো, ধরে নাও SUN দিয়ে এই ধারে এলো, ঠিক আছে, সানডের পর সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এইভাবে। এবার তোমার ধরো না সানডে 1 তারিখ, এটা 1 তারিখ পরের মাসটা, এইটা তাহলে অটোমেটিক এটাকে ধরে ড্রাগ করে দিই আমরা, দিয়ে ফিল সিরিজ করে দেবো এখান থেকে, অটোমেটিক তো নিয়েই নিচ্ছে। এবার আমরা ফিলে গেলাম, সিরিজে যাব, এইখানে কি চুজ করব, রো না কলম? এক্ষেত্রে কলম চুজ করব, ঠিক আছে, হ্যাঁ কলম চুজ করব, এবং স্টেপ ভ্যালু 7ই লিখলাম। এই মাসটা হয়তো আমার 30-এ মাস, ঠিক আছে, না 31-এ মার্চ 31-এ হলো, ঠিক আছে। ওকে, তাহলে 31 এখানে গিয়ে শেষ হয়ে গেল। দেখো এইভাবে যদি ফিল আপ করতে চাও, তখন ওইটা উল্টোটা সিলেক্ট করবে, ঠিক আছে। এটা তাহলে এই হলো আমাদের এখান থেকে সিরিজটা। তারপরে কি করানো হয়েছে তোমাদের দেখি, কাস্টম সিরিজ। যেটা কাস্টম সিরিজ মানে যেটা বলছিলাম, কিছু নাম, যে নামগুলো নিজের মতন কাস্টমাইজ করবা, যে 10 জনের নাম লিখেছো, সেই নামটা ওখানে অ্যাড করে রাখবা, ঠিক আছে। সেটা কি করে রাখবা? কাস্টম সিরিজ করতে গেলে দুটো উপায় আছে। প্রথমত নাম তোমাকে এখানে লিখে রাখতে হবে, যাদের নামগুলো অ্যাড করতে চাইছো, যদি লিখে রাখো তো ভালো, আর না হলে ডাইরেক্টলি গিয়ে লিখতে হবে, দুটো কাজ করতে পারো, ঠিক আছে। এখানে যেমন আমি লিখছি, ধরুন লিখেই রাখছি, তাহলে শ্রাবণী, SHARABANI, তাই তো, শ্রাবণী একটা লিখলাম। তারপরে নাম বলো, তোমার নাম বলো, MANDIRA মন্দিরা, তারপরে হ্যাঁ বি, হ্যাঁ বৃষ্টি, তোমার নাম ANNYA, তাই অনন, একটা ওয়াই, অনন্যা, তোমার নাম, দাঁড়াও, বানান TOU না TAU, ও তোফিজা, শুধু তোফিজা, ঠিক আছে। MANISHA মনীষা, BIPASHA বিপাশা, তারপরে RANI নানি, MON মুন, তারপর হচ্ছে এই যে এই নামগুলো, সাপোজ ধরে নাও এই নামগুলো আছে। ওকে, এই নামগুলোকে তুমি চাইছো এদের মধ্যে যে কোনো একজনের নাম লিখলে সবার নাম চলে আসবে, তাহলে এটাকে কাস্টম লিস্টে অ্যাড করতে হবে। সেইটা কি করে করবে, এখানে স্টেপটা ফলো করবে, এখানে লেখা আছে দেখবা, রাইট নেম ইন এক্সেল সিট, ঠিক আছে, নাম লিখে নিলাম। সিলেক্ট নেমস, নামগুলোকে সিলেক্ট করবে, ঠিক আছে, আগে সিলেক্ট করে নেবে নামগুলোকে, তারপরে অফিস বাটনে যাবে। অফিস বাটন কোনটা, এই যে কোনায় যেটা থাকে এটা অফিস বাটন, ঠিক আছে, এখানে যাবে। এর ভিতরে দেখবে এক্সেল অপশান বলে একটা অপশান আছে, এক্সেল অপশানে ক্লিক করার পর এডিট কাস্টম লিস্ট বলে অপশান আছে, ওইখানে গিয়ে ইম্পোর্টে ক্লিক করবে, তারপরে ওকে করবে। দেখে নাও কী করবে, প্রথমত আমি নামগুলোকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, সিলেক্ট করে নাও, এইখানে ক্লিক করো অফিস বাটনে, এখানে যাও, এক্সেল অপশান লেখা আছে সব লাস্টে, এইটা ক্লিক করার পর এডিট কাস্টম লিস্ট বলে অপশান এখানে দেখতে পাচ্ছ সরাসরি ডাইরেক্টলি, এইখানে ক্লিক করো, দিয়ে তুমি কি করবে, এটাকে ইম্পোর্ট,
ইম্পোর্ট করবে। দেখো নামগুলো দেখতে পাচ্ছ না, সানডে মন্ডে লেখা আছে দেখতে পাচ্ছ, যে ওই নামগুলো তোমাদের যেটা লিখলাম অমিত দাস লিখেছিলাম, এই নামগুলো এখানেই আছে, কিন্তু সব সেভ হয়ে আছে। আর সানডে মন্ডেগুলো সেভ হয়ে আছে। এইগুলো কী হয়, এটা সিস্টেমের মধ্যে করা থাকে। আর বাকি যেগুলো আমি লিখেছি এগুলো হচ্ছে নিচেরগুলো। তোমাদেরটা যেমন ইম্পোর্ট করে নিলাম, দেখো নামগুলো চলে এসছে, শ্রাবণী মন্দিরের নামগুলো চলে এসছে, ইম্পোর্ট হয়ে গেছে। এবার কী করে দেয়, ইম্পোর্ট করার পর কী করবে, এটাকে ওকে, আবার এইখানে একটা বাটন আছে ওকে, এটাকে ওকে করে দেবে। এই কোনায় বাটন আছে একটা, ঠিক আছে, এই একটু তুলে দাও, এই দেখো দেখতে পাচ্ছ ওকে আছে, ওকে। তাহলে এবার এটা অ্যাড হয়ে থেকে গেল। যে কোনো জায়গায় যে কোনো সিটে, এই সিটে এলে বা এই সিটে এলে এখানে গিয়ে তুমি নাম লিখবে, ঠিক আছে। তোমার ওই নামের মধ্যে যে কোনো একজনের নাম লেখো, ঠিক আছে, যে কোনো একজনের নাম লেখো। আমি জাস্ট লিখলাম বৃষ্টি, BRISTI, ঠিক আছে, সঠিক লিখতে হবে, ভুল লিখলে হবে না। বৃষ্টি লিখে যদি ড্র্যাগ করি তাহলে বৃষ্টির পর যে ছিল সব নামগুলো অটোমেটিক চলে আসবে এবং পরপর রিপিট হতে থাকবে। দেখো বৃষ্টির পর তো অনন্যা ছিল, লেখা হয়েছিল, ঠিক আছে। তারপরে এই শেষে সুস্মিতা মনে হয় শেষ ছিল, তারপরে গিয়ে প্রথমে ছিল শ্রাবণী, তাই না, শ্রাবণীর পর দেখো মন্দিরা, তারপরে বৃষ্টি ছিল, ঠিক আছে। তাহলে পরপর পরপর অটোমেটিক নামগুলো চলো, যে কোনো একজনের নাম লিখলেই সেখান থেকে পরপর পরপর ওর পরের থেকে শুরু করবে, তাই রিপিট হবে এভাবে পরপর পরপর, ঠিক আছে। এইভাবে এটাকে বলা হয় কাস্টম লিস্ট। আমরা আমাদের সুবিধার্থে কিছু লিস্ট কাস্টম করে রেখে দিতে পারি, যে এই নামগুলো তো আমার বারবার দরকার হয়, তাহলে আমি ওখানে অ্যাড করে রেখে দিলাম, আমি যখন খুশি এটাকে ড্র্যাগ করলে পেয়ে যাব। ক্লিয়ার, বোঝা গেল? এটাকে কাস্টম লিস্ট বলা হয়। ওই কাস্টম লিস্টটাকে তুমি এডিট করতে পারো, আবার কাটছাট করতে পারো, আবার কিছু অ্যাড করবা, ঠিক আছে। কী করে অ্যাড করবা, ওইখানেই যাবা, ধরে নাও ওইখানেই গেলা, এক্সেল অপশানে গিয়ে এডিট কাস্টম লিস্টে গেলা, দিয়ে তুমি এখানে যখন শ্রাবণীতে ক্লিক করবা নামগুলো এখানে চলে আসবে যা যা ছিল। আমি যদি সৌরভের এটাতে ক্লিক করি, দেখো সৌরভদের সঙ্গে যাকে যাকে অ্যাড করেছিলাম এটা হয়ে গেল। অলিউডের সঙ্গে ক্লিক করলাম, তাহলে অলিউডদের সঙ্গে যাকে করেছিলাম সেই নামগুলো এখানে অ্যাড হয়ে গেলো। দেখো এতগুলো নাম আছে, ঠিক আছে। হ্যাঁ, CITA DITA তো কোর্সের নাম, আমি একটা কোর্সের নাম লিখে যদি টেনে দিই এতগুলো কোর্সের নাম অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, আমাকে আর লিখতে হবে না কোর্সের নামগুলো। ওকে, তাহলে এই যে নামগুলো অ্যাড হয়ে আছে, তুমি চাইলে শ্রাবণের এখানে গিয়ে আবার নিচে এখানে গিয়ে এখানে এন্টার মেরে অ্যাড করে নিতে পারো এক্সট্রা নামকে, ঠিক আছে। তাহলে ওটার সঙ্গে অ্যাডে ক্লিক করবে, ওটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই যে CITA DITA যে লেখাগুলো আছে নামগুলো, আমি যে কোনো একটা কোর্সের নাম এখানে লিখে দিলাম যে CITA। এবার যদি ড্র্যাগ করি অটোমেটিক CITA এর পর DITA নামগুলো দেখো চলে আসছে, ঠিক আছে। আমাকে বারবার লিখতে হবে না কোর্সের নামগুলো। তাহলে কিছু জিনিস আমরা এইভাবে অ্যাড করে রেখে দিতে পারি কাস্টম লিস্টের মধ্যে। এই হলো কাস্টম লিস্ট। ওকে, তারপরে এক্সেলের কিছু অপশান ওখানে পাশে দেখতে পাবে তোমরা, কিন্তু ওখানে আমি ওগুলো করাইনি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে শর্ট অ্যান্ড ফিল্টার, ফাইন্ড, এই যে ফাইন্ডটা কাজে লাগে, ফাইন্ড রিপ্লেস গো টু ফাইন্ড অনেক সময় কাজে লাগে। ফাইন্ড তো আমরা জানি MS ওয়ার্ডেও করেছি আমরা, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট অনেক কিছু আছে, ডেটা ভ্যালিডেশন আছে, যে অপশানগুলো আমরা এখান থেকে করবো, আমরা ইনসার্টের পরের অপশানে এগুলো সব পেয়ে যাবো। যেমন দেখো ফিল্টার, এই ডাটা ট্যাবের মধ্যে ফিল্টার আছে, এরকম এখানে ফিল্টার আছে, ওখান থেকে আমরা ফিল্টারগুলো করে নেবো, ঠিক আছে। ওইখানে দিয়ে রেখেছে কেন, কারণ কিছু কাজ আমরা ডাইরেক্টলি ওখান থেকে করতে পারি, তার জন্য ওখানে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে গিয়ে শিখবো এটাকে। ওকে, তাহলে ইনসার্টে আসবো, এরপরে আমরা ইনসার্টের তোমাদের এরপরে আছে আমরা ইনসার্টের চার্ট, এই যে চার্ট, ঠিক আছে। চার্টটা MS ওয়ার্ডে শেখায়নি, বলেছিলাম যে এক্সেল যখন শিখবো তখন আমরা চার্ট শিখবো। চার্টটা খুব কাজে লাগে, যাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট MS এক্সেলের চার্টটা, ঠিক আছে। চার্ট, হ্যাঁ, যাদের যাদের ভূগোল সাবজেক্ট আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই, এইগুলোকে রাইট ক্লিক করলাম, দিয়ে ডিলিট করে দিলাম। আচ্ছা, এইটুকুটাই থাক আমার। দেখো ইনসার্টের মধ্যে, এই যে ইনসার্টের মধ্যে আমি ডাইরেক্টলি তোমাদের পিকচার, শেপ, স্মার্ট আর্ট এগুলো বাদ দিয়ে কোথায় গিয়ে আমি দেখাচ্ছি, একদম চার্টে। কেননা পিকচার আমরা জানি, ক্লিপ আর্টও জানি, শেপও জানি, স্মার্ট আর্টও জানি, অলরেডি MS ওয়ার্ডে শিখে এসেছি, এইগুলো নতুন করে শেখানোর নেই, এগুলো আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। ওইখানে একটা অপশান আছে পিভট টেবিল আর টেবিল, এই পিভট টেবিলটা পরে দেখাবো তোমাদের, ঠিক আছে। এখন আমরা চার্টটা শিখে দিই। তাহলে চার্ট কী কাজে লাগে, এখানে চার্ট সম্বন্ধে কী লেখা আছে আগে দেখে নিই। দিস অপশান ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য সেল ভ্যালু গ্রাফিক্যালি। সেলের যে ভ্যালুগুলো ইনপুট করেছো তাদেরকে ছবির আকারে যদি প্রকাশ করতে চাও তাহলে তুমি চার্ট ইউজ করবে।
তোমরা ভূগোল সাবজেক্ট আছে তোমাদের 11-এ ভূগোলে দেখবে তোমাদের হয়তো সেন্সাস করতে বলবে, জনগণনা মানে কোনো একটা সার্ভে করতে বলবে, যেখানে গিয়ে বলবে যে ওই গ্রাম অঞ্চলে কতজন শিক্ষিত, কতজন অশিক্ষিত, বা মাধ্যমিক পর্যন্ত কতজন পড়াশোনা করেছে, কতজন ছেলে আছে, কতজন মেয়ে আছে, সেইগুলোকে চার্টে প্রকাশ করো। চার্ট সংখ্যার সঙ্গে চার্ট দিয়ে তৈরি করা শেখাবে, ঠিক আছে? এগুলো পরবর্তীতে আসবে। এই জিনিসগুলো তুমি এক্সেলেও করতে পারবে, ঠিক আছে? ভ্যালুগুলো এন্ট্রি করে করতে হবে। আমি আপাতত মার্কশিটের উপর একটা দেখাচ্ছি যে মার্কসগুলো এন্ট্রি করেছি, সেই মার্কসগুলো কে কেমন পেয়েছে সেটা দেখে নাও। যে এই যে মার্কসগুলো এখানে এন্ট্রি করা আছে, দেখতে পাচ্ছ? এবার আমি চাইছি এদের নাম এবং কে কেমন মার্কস পেয়েছে টোটালের ওপর, সেটা গ্রাফিক্যালি দেখতে চাইছি, ঠিক আছে? টোটালের উপর করতে পারো, কোনো ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর করতে পারো, ঠিক আছে? তাহলে এইটা কি করব আমরা? প্রথমত নামটাকে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পর টোটালটাকে সিলেক্ট করবে। দুটো একসাথে কী করে সিলেক্ট করবে? যখনই নাম সিলেক্ট করে টোটাল সিলেক্ট করতে হবে, নাম আউট হয়ে যাবে, দেখো ওই সিলেক্টটা আউট হয়ে যাচ্ছে। তাই দুটো একসাথে কী করে সিলেক্ট করব? কন্ট্রোল প্রেস করে। তাহলে প্রথমত নামটা সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করলাম, এবার টোটালের উপর ক্লিক করে এটা সিলেক্ট করলাম, একসাথে দুটো সিলেক্ট হলো। এবার এই চার্ট অপশানে গেলাম, চার্টে গিয়ে দেখো কলম চার্ট আছে, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এইরকম অনেক 11 প্রকারের চার্ট আছে। ওখানে দেখবে প্রায় 11 ধরনের চার্ট আছে। দেখে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো আমরা ম্যাক্সিমাম ধরে নাও এই চার্টগুলো বেশি ইউজ করি, পাই চার্টটা ইউজ করতে পারো। তোমাদের যা যা চার্ট ইউজ হয় ভূগোলের ক্লাসে তোমাদেরকে শিখিয়ে দেবে স্যারেরা, ঠিক আছে? তাহলে আমি কলম চার্টটা দিয়ে দেখাচ্ছি। কলম চার্টে ক্লিক করলে, ঠিক আছে, ডাইরেক্টলি এখান থেকেও নিতে পারতে। কলম চার্টে ক্লিক করলে এই কলমগুলো এইভাবে আসবে, বারগুলো কোনটা নিবে, এরকম গোল গোল আছে, চারকোনা চারকোনা আছে, ছুচলো ছুচলো আছে, কোনটা ভালো লাগবে যে কোনো একটা বারে ক্লিক করো। আমি ধরে নাও এইটাই নিলাম, এই চারকোনার যেটা আছে এটাই নিলাম, ঠিক আছে? এটাতে ক্লিক করলাম। এটা এখানে একটা 3D আছে, এগুলো 3Dও নিতে পারো তুমি, জাস্ট যে কোনো একটাতে ক্লিক করো, দিয়ে কী করবে, ওকে, নিচে দেখবে এই ওর উপরে চার্টটা চলে এসছে, ওদের নামগুলো নিচে দেওয়া আছে। এবার চার্ট দেখে কি বুঝতে পারছো যে কে সব থেকে বেশি নাম্বার পেয়েছে, সব থেকে কম নাম্বার পেয়েছে? এই যে একে দেখেই বুঝে যাচ্ছে আমরা, এই যে এই নামটা, তাই না? এদের নামগুলো কী হয়েছে বলো তো, অনেক বড় বড় নাম বলে কোনাকুনি করে দিয়েছে, আঁটছে না বলে। হ্যাঁ, যদি আঁটাতে চাও তাহলে এই চার্টের ফিগারটাকে বড় করতে হবে, তোমাকে টেনে একে বড় করতে হবে, আরও বড় করতে হবে, ঠিক আছে? তাহলে হয়তো আঁটতে পারে, এরকম বড় করতে হবে। বোঝা গেল? তাহলে আমরা বুঝতে পারছি যে নাম্বার মোটামুটি এ বেশি পেয়েছে নাকি? কত পেয়েছে এ? 693। আর এটা 69, এটা 655, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা দেখে মোটামুটি বুঝতে পারছি। নাম্বারগুলোকে যদি মাথার উপর দিয়ে দিতে পারতাম তাহলে বেশি ভালো হতো, তাই না? তো চার্টের লেআউট আছে, ডিজাইন আছে, এগুলো চেঞ্জ করতে পারি আমরা। চার্টটা নেওয়ার সাথে সাথে দেখো ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, ফরম্যাট ট্যাব, তিনটে ট্যাব চলে এসছে ওই চার্টের জন্য, ঠিক আছে? তাহলে চার্টের ডিজাইন ট্যাবে আসো। এই যে চার্টটা তুমি নিয়েছো, এই চার্টটাকে এক কাজ করো, নিচের দিকে নামে নাও, ধরে নামাতে পারো, এটা ছবির মতন জিনিস একটা, ঠিক আছে? ধরে নামিয়ে নিতে পারো। এবং এখানে একটা মজার জিনিস কী বলো তো, এই যে এ সব থেকে কম নাম্বার পেয়েছে, তহিদা কী আছে, যাই হোক MST, এটা খাতুন। তো ওকে যদি মার্কস তুমি এখানে বাড়িয়ে দাও, ওর এইটা বেড়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? ও কত পেয়েছে? সব থেকে কম নাম্বার পেয়েছে, তাই না? 27, ফেল করেছে, তাই না? এই যে এইটা, তাহলে একে পাস করিয়ে দিই, এখানে মার্কসটা বাড়িয়ে দিই ধরে নাও, ঠিক আছে? একটু বেশি করেই দিয়ে দিলাম। ও কলম বড় হচ্ছে, কলম বড় হচ্ছে, দেখো মোটামুটি কলম বড় হয়ে গেল, অটোমেটিক্যালি নিচের থেকে কলমটা বড় হয়ে গেল। বোঝা গেল? ঠিক আছে, এই একটা মজার জিনিস আছে। আচ্ছা, এবার এই যে চার্টটা নিয়েছো, এই চার্টেরই অনেক কিছু ডিজাইন স্টাইল চেঞ্জ করতে পারো, সেটা ফরম্যাট ট্যাবে বা ডিজাইন ট্যাবে গিয়ে করো। কীভাবে করবে? প্রথমত ডিজাইন ট্যাবে যাই, এখানে একটা জিনিস দেখি আমরা, চার্ট লেআউট। লেআউট হচ্ছে ওই স্টাইলটা কেমন হবে, এই রকম যদি এইটা করি, এটা করলে কী হবে, ওদের নামগুলো প্লাস মার্কসটা নিচে চলে আসবে মনে হয় সম্ভবত। ক্লিক করো, এই দেখো এইরকম দেখাবে। এ অমিত দাস, ও পেয়েছে কত? হ্যাঁ, এই যে এইটা ও কত পেয়েছে? 613। তাহলে এটা দেখে বুঝতে পারছি আমরা, সঙ্গে সঙ্গে এটা দেখাচ্ছে, এই স্টাইলে এটা দেখাবে। ওই স্টাইল বাদ দিয়ে যদি এইটা নিতে, তাহলে কী হতো, দেখো প্রত্যেকটা কলমের মাথায় ভিতরে নাম্বারগুলো দিয়ে দিয়েছে। ওকে, তাহলে ডিজাইন বা লেআউট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, অনেক রকমের লেআউট আছে। যদি এটা করলে তো এরকমই ছিল, এটা ঠিক এইরকম ছিল, যে পাশে আমাদেরকে এখানে দেখাচ্ছে, ভ্যালুগুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো যেটা ভালো লাগবে লেআউট চেঞ্জ করে নেবে। কোনটা ভালো লাগছিল? তো মোটামুটি আমি যা দেখলাম আমাদের এইটাই ভালো ছিল, তাই না? এটা একটু বেটার লাগছিল, তাই না? এটা কেমন লাগছে? এইটাই দেখো এরকমভাবে দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এইটাকে চুজ করলাম, এইটা, ঠিক আছে? এইটা করতে পারবে।
দ্বিতীয় নাম্বার কালারগুলো, এটা পছন্দ না হলে যদি মনে করো যে আমি এইরকম ধরনের কালার করব, এটা করতে পারো, এরকম করতে পারো, আরও কিছু আছে এরকম 3D টাইপের বা এরকম টাইপের আছে, এগুলো যদি করবো মনে করো এরকমও করতে পারো। ওকে, তাহলে চার্টের ডিজাইন স্টাইলগুলো তো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কাজটা করবো কী করে। ওকে, ডিজাইন করতে পারো, লেআউটে যাও, লেআউটে গিয়ে তুমি আরও কিছু অপশান পাবে, এখান থেকে কিছু শেপ অ্যাড করতে পারো, ইনসার্ট করতে পারো, এখানে কোনো শেপ বা কোনো ডিজাইন অ্যাড করতে পারো, এর ডাটা যে লেভেল আছে ডাটা লেভেলের এগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে, অনেক রকম অপশান আছে, এগুলো চেঞ্জ করতে পারবে। তো আমি আপাতত দেখিয়ে দিই যে এই ভিতরে চার্টের ভিতরে তুমি কোনো ডিজাইন বা রাইট ক্লিক করেই করবে, রাইট ক্লিক করবে, এটা যেমন এই যে এটা আছে এই এরিয়াটাকে বলা হচ্ছে চার্ট এরিয়া, টোটালটাকে বলা হচ্ছে চার্ট এরিয়া। চার্ট এরিয়াতে গেলে ফরম্যাট চার্ট এরিয়া ক্লিক করলে, রাইট ক্লিক করে করলাম, ঠিক আছে, এখানে গিয়ে আমি আলাদা কালার দিতে পারি, সলিড ফিল অর্থাৎ কোনো কালার দিতে পারো, ইন্ডিভিজুয়াল কোনো কালার তুমি ওখানে ইউজ করতে পারো, যেরকম কোনো কালার টালার দিতে পারো, ঠিক আছে। কালার ছাড়াও তুমি ওর ভিতরে গ্রেডিয়েন্ট দিতে পারো, গ্রেডিয়েন্ট শিখেছিলাম না আমরা, বিভিন্ন ধরনের এই যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো আছে এই গ্রেডিয়েন্টগুলো ইউজ করতে পারি, এবং এটা ডায়াগোনাল দিতে পারি বা বিভিন্ন রকম পজিশানে এইভাবে দিতে পারি, এই কালারটাকে ইউজ করতে পারবো। গ্রেডিয়েন্টের পরে পিকচার, তুমি যদি ওর ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিতে পারো, দিতে চাও বা টেক্সচার দিতে চাও সেটাও দিতে পারো। টেক্সচার হচ্ছে এইগুলো, এই সমস্ত টেক্সচারগুলো ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ডে, অথবা ফাইলে গিয়ে তুমি পিকচার চুজ করে যদি নাও তাহলে যে কোনো ছবিকে তুমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারবে, যে পিকচারটা নিয়ে নিলাম আমি, দেখো ব্যাকগ্রাউন্ডে পিকচারটা চলে এলো, ঠিক আছে। ফাইলে গেলাম, ডেস্কটপে যাই, ডেস্কটপে কিছু ছবি টবি রাখা আছে, কোথায় আছে, এই যে পিকচার, পিকচারে ক্লিক করলাম, কোনো একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট করলাম, তাহলে দেখো সেই ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে এলো। তাহলে পিকচার দিতে পারবে, এগুলো দিতে পারবে। আর যদি কিছু না দিতে চাও তাহলে কি করবে, নো ফিল, নো ফিল, ঠিক আছে, ও ক্লোজ হয়ে গেল। এটা গেলো চার্ট এরিয়া। এই যেখানে এইগুলো দেখতে পাচ্ছ, বারগুলো দেখতে পাচ্ছ, এটাকে প্লট এরিয়া বলা হয়। এরপর রাইট ক্লিক করে ফরম্যাট প্লট এরিয়াতে গেলে, ঠিক আছে, তাহলে এবার এখান থেকেও তাই, তুমি এখানে পিকচার দিতে পারো, গ্রেডিয়েন্ট দিতে পারো, ওই এলাকাটার তুমি চেঞ্জ করতে পারো যে প্লটটা আছে এখানকার, তুমি গ্রেডিয়েন্টগুলো এগুলো চেঞ্জ করে নিতে পারো। দেখো এরকম চেঞ্জ করতে পারো, কোন ধরনের গ্রেডিয়েন্ট দরকার সেটা তুমি এটা যদি নিতে চাও তাহলে এইরকম হবে, আসবে, বোঝা যাচ্ছে। তাহলে এইগুলো আমরা কালার গ্রেডিয়েন্ট, পিকচার দিতে পারি ইন্ডিভিজুয়াল, ওই যে পিকচার দিতে পারি, যে পিকচারটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে আছে সেটাই দেখালো, সেটা চেঞ্জ করে দিতে পারি। এখানে গিয়ে পিকচার আমি অন্য কিছু দিতে চাইছি, তাহলে পিকচার অন্য কিছু দিতে চাইলে এই পিকচারটা চলে আসবে, এটা দিলাম, দেখো ওই পিকচারটা ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, বোঝা গেল। এইটা এই যে বারগুলো, এই যে বারের উপর ক্লিক করলাম, জাস্ট যে বারগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বারের কালারটা তো আমরা ফরম্যাটটা এই থেকে চেঞ্জ করতে পারি, এই ডিজাইনে গিয়ে বারের কালার চেঞ্জ করতে পারি। এছাড়াও তুমি এটার পর রাইট ক্লিক করে, এই বারে ক্লিক করলে রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজ বলছে, ঠিক আছে, এইখানে ক্লিক করে তুমি ওই ডাটা সিরিজের ফিল কালার, এই যে ফিল কালার, বর্ডার স্টাইল, অনেক ধরনের জিনিস চেঞ্জ করতে পারো। বর্ডার কালার বলতে এর সাইডে যে বর্ডারগুলো থাকে, তো আমি ফিল কালারে গেলাম, ফিল দেখো সলিড ফিল, সলিড কোন কালার দেবে, সলিড এখানে কালার এসছে, এখানে তুমি নিজের ইচ্ছে মতন কালার চুজ করে না, যে আমি এই কালারটা দিতে চাইছি, দেখো সেই কালারটা এখানে হয়ে যাবে, ঠিক আছে। সলিড কালার ছাড়াও গ্রেডিয়েন্ট দিতে পারো, তুমি চাইছো যেভাবে ওইখানে গ্রেডিয়েন্ট দিয়েছিলাম এখানেও গ্রেডিয়েন্ট ফিল করতে চাইছি, তাহলে কোনো একটা গ্রেডিয়েন্ট স্টাইল নিয়ে নাও, সেই স্টাইলটা নিয়ে তুমি সেটা ফিল করতে চাইছো, এটাই নিলাম, এবং এটাকে লম্বা এইখানে কোনাকোনি না দিয়ে এরকম লম্বা লম্বা দিয়ে দিলাম, দেখো এটা লম্বা লম্বা দিলে এরকম আসবে, আর যদি কোনাকোনি দাও তাহলে এটা যেমন কোনাকোনি দাও তাহলে এরকম আসবে, এই যে হয়ে গেল। তাহলে গ্রেডিয়েন্ট ফিল করতে পারি। ওই বারগুলোর ভিতরে যদি পিকচার দেবো মনে করি, তাহলে এখানে পিকচারে যাব বা টেক্সচারে যাব, সেখান থেকে আমরা পিকচার চুজ করে নিয়ে এই বারগুলোর ভিতরে পিকচার আমরা চুজ করে দিতে পারি। এই পিকচার আর টেক্সচারে ক্লিক করবে, করার পর আসবে, আসছে না কেন, তো স্লো আসছে খুব, এটা আসতে সময় লাগছে, ঠিক আছে। এই বারের মাথাতে, এই বারের ভিতরে আমরা ছবি দিতে পারি, ইন্ডিভিজুয়াল মানে আলাদা রকমের ছবি, যেভাবে ব্যাকগ্রাউন্ডে দিলাম, ঠিক আছে, সেইভাবে ছবি দিতে পারি। তো চার্টের এই সমস্ত অপশানগুলো ইউজ করতে পারবো আমরা, এটা বন্ধ করে দিই, ঠিক আছে। তাহলে এইগুলো তোমরা ইউজ করতে পারবে। আর যদি কিছু ফিল দরকার না হয়, যেমন পিকচারটা, ব্যাকগ্রাউন্ডের পিকচারটা দরকার নাই, আমি রাইট ক্লিক করলাম, প্লট এরিয়াতে গেলাম, নো ফিল বলে দেবো, ঠিক আছে, দিয়ে ক্লোজ করে দেবো, তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা থেকে গেল, আমার জাস্ট এই বারটাতে চলে এলো। এই যে চার্ট টাইটেল, এটা কিসের চার্ট, এটা নাম চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে, এখানে লিখে দিলাম, যা ক্যাপস লক অন করা আছে, ঠিক আছে, মার্কশিট হয়তো নাম লিখে দিলাম, বা কোনো মার্কশিট 2025 2024 কিছু একটা নাম বা স্কুলের নাম দিতে পারি, ঠিক আছে, এখানে নাম চেঞ্জ করতে পারি, এই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এগুলো থাক, ওকে। তাহলে এইগুলো চার্টের তুমি তৈরি করতে পারবে যে কোনো জিনিস। আমি আরেকটা চার্ট দেখিয়ে দিচ্ছি, আর একটা এক্সাম্পল নিউ, আমি একটা এক্সেল ওয়ার্কবুক নিয়ে নিই,
দিয়ে ধরে নাও তুমি এখানে একটা চার্ট তৈরি করছো। চার্ট বলতে ভোটের ক্ষেত্রে হয়, ভোট যে এ পার্টি এ পার্টি কতটা ভোট পেয়েছে, ঠিক আছে, ধরে নাও এতটা ভোট পেয়েছে। বি পার্টি কতটা ভোট পেয়েছে, এতটা ভোট পেয়েছে। সি পার্টি, হ্যাঁ সি পার্টি তোমার ভোট পেয়েছে এতটা। আর টি পার্টি ভোট পেয়েছে এতটা, ঠিক আছে। তাহলে তোমার এ বি সি টি এই যে পার্টিগুলো আছে, এই পার্টিগুলো ভোট পেয়েছে। এবার বললাম যে কে কেমন ভোট পেয়েছে, ঠিক আছে, সেটা আমাকে গ্রাফিক্যালি দেখাও যে কে কতটা এগিয়ে আছে। ওকে, তাহলে এটাকে সিলেক্ট করবে, এইভাবে সিলেক্ট করবে না, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করবে না, এইভাবে করলেও হয়। জেনারেলি এটাকে প্রথমে ক্লিক করবে, তারপরে কন্ট্রোল প্রেস করে ধরে এইটাকে ক্লিক করবে, ঠিক আছে। দিয়ে এবার চার্টে আসো, ইনসার্টে গিয়ে কলম চার্ট করে করো। 1 নম্বর প্রথমে কলম চার্ট করে আমরা দেখি। তাহলে কলম চার্ট করে দেখছি সব থেকে টি পার্টিটাই তো বেশি পেয়ে গেছে নাকি, 89,000 পেয়ে গেছে। আর টি পার্টিকে একটু কম হয়, ঠিক আছে, এতটা হলে মানে 9,000-এ থাক, ঠিক আছে। এইটা এবার মোটামুটি বুঝতে পারছি। তাহলে টি পার্টি এতটা ভোট পেয়েছে। এদের ফরম্যাট ডিজাইন চেঞ্জ করতেই পারো, তোমাদের এটা সিলেক্ট করলে এই যে ডিজাইন ফরম্যাট লেআউট সব থেকে চেঞ্জ করতে পারবে। এগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট এই ব্যাপারটা বুঝতে পারলে যে কে কেমন ভোট পেয়েছে, তাহলে কতটা ভোটে এগিয়ে আছে। এখানে যদি এদের মাথায় যদি দেখতে চাও, তখন তুমি কি করবে, এখানে গিয়ে এই স্টাইলটা নিয়ে নাও, তাহলে দেখে দাও কোন পার্টি কতটা ভোট পেয়েছে। এইটা গেল ভোটের ক্ষেত্রে, জনসংখ্যার ক্ষেত্রে এইভাবে তৈরি করতে পারো তুমি। এবার আমি যেটা বলি, টোটাল এটা ধরো টোটাল তোমার যতটা ভোট হয়েছে, কে কত পার্সেন্ট ভোট পেয়েছে বলো, কে কত পার্সেন্ট ভোট পেয়েছে। আমার ভেবে নেবো টোটাল ভোটার এতগুলোই, তার মধ্যে যে এ পার্টি এতটা পেয়েছে, বি পার্টি এতটা পেয়েছে, সি পার্টি এতটা পেয়েছে, তাহলে কে কত পার্সেন্ট ভোট পেলো, এইভাবেই তো আসে যে অমুক পার্টি এত পার্সেন্ট ভোট পেয়ে জিতেছে, অমুক পার্টি এত পার্সেন্ট ভোট পেয়ে জিতেছে। তাহলে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে, সেক্ষেত্রে তুমি এখানে এই জিনিসটা, এখানে এটা নিলাম, এখানে এটা নিলাম, এই ইনসার্টে গিয়ে পাই চার্টে চলে যাও। এইরকম ধরনের কোনো একটা ডিজাইন নিয়ে নাও, ঠিক আছে, পাই চার্ট এরকম হয়। এবার এইটাকে তুমি একটু ফলো করো ভালো করে, কালার দেখে নাও। কালার দেখতে পাচ্ছ, এর স্টাইল ফাইল চেঞ্জ করে নিতে পারো, অসুবিধা নেই। কালার তুমি নিজের ইচ্ছে মতন দিতে পারো। যে কালার আছে, আমি এখান থেকে ডিজাইন একটু 3D টাইপের কোনো একটা ডিজাইন নিয়ে নিচ্ছি, এই ডিজাইনটাই নিয়ে নিলাম। ওকে, এখানে দেখো এই পার্টিটা, এটা হটাতে পারবা, তুমি হটিয়ে দিতে পারবা, এগুলো হটিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো এখানে বলো যে এই যে সবুজ রঙের কালার, এটা কী পার্টি আছে, সি পার্টি। আর এটা কি আছে, টি পার্টি। এদের উপরে নামগুলো দেখা যাচ্ছে না, তাই না। তাহলে এখান থেকে এই যে ফরম্যাটটা চেঞ্জ করো, এই লেআউটে যাও, দেখো এবার দেখতে পাচ্ছ, এই লেআউটে এখানে ক্লিক করে দাও। এবার দেখো কে কত পার্সেন্ট ভোট পেয়েছে। টোটাল ভোটের 45% পেয়েছে আমাদের কোন পার্টিটা, এই পার্টিটা। এদের লেভেলটা দেখাচ্ছে না, নাম টি পার্টি, তাই না। যদি দেখতে চাও যে এখানে গিয়ে কি করবে, এই যে ফরম্যাট ডাটা লেভেল আছে, আর অ্যাড ডাটা লেভেল একটা থাকে, ডাটা, এদের নামটা এখানে দেখিয়ে দেয়, তাই না। ডাটা পয়েন্ট, ডাটা লেভেলের স্টাইল ফাইল চেঞ্জ করা যাবে, অসুবিধা নেই। এখানে দেখি ডিজাইন আছে কি না, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটা কেমন আছে, এই যে। এবার দেখো টি পার্টি, কিন্তু এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে কি, টোটালের উপর কত ভোট পেয়েছে সেটা দেখাচ্ছে, তাই না। পার্সেন্টেজ দেখাচ্ছে না, পার্সেন্টেজ যেতে গেলে এইগুলো নিতে হবে। তাহলে মোটামুটি এই পার্টি, টি পার্টি, টোটাল ভোটের 45% ওর, ঠিক আছে। আর এই পার্টিটা কত পার্সেন্ট পেয়েছে, টোটাল ভোটের 28%, আর এ পেয়েছে 17, আর এ পেয়েছে 10%। সবগুলো যদি যোগ করো আমার মনে হয় 100%ই হবে। দেখো তো যোগ করো তো, কত কত আছে আমরা দেখতে পেলাম। আচ্ছা, যোগ চিহ্ন প্রথমে দেবো, প্রথমত সমান চিহ্ন দিব, 45 প্লাস 28 প্লাস 17 প্লাস 10, হ্যালো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। এইগুলো নিয়ে কালার, স্টাইল, ফরম্যাট, ডিজাইন, এখান থেকে গিয়ে ডিজাইন, কালার এগুলো সব চেঞ্জ করতে পারো। তোমার যা দরকার আছে সব এগুলো সব চেঞ্জ করতে পারো। সিলেক্ট করে নিয়ে করতে হবে অবশ্যই, এখানে গিয়ে তোমরা এগুলো চেঞ্জ করতে পারো, ঠিক আছে। একে ইন্ডিভিজুয়াল কালার দেবে, রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা, এই যে ডাটা লেভেল আছে, ডাটা পয়েন্ট আছে, এগুলো নিয়ে গিয়ে কালার, ফিল সব এগুলো চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ডিজাইনে চলে গেলাম, আমি আবার এই ডিজাইনটা নিয়ে নিলাম। তাহলে এইভাবে চার্টগুলো হয়। এছাড়াও আরও অনেক ধরনের চার্ট আছে, আমরা ইনসার্টে গিয়ে দেখলাম লাইন চার্ট আছে। লাইন চার্টে কীভাবে ভ্যালু এই আপ ডাউন করে বোঝা হয়, ঠিক আছে। আমরা ক্রিকেট খেলায় দেখি না, অনেক সময় ক্রিকেট খেলাতে যে
এই টিম এত রান করলো, এই টিম এত রান করলো, দুটো টিমের থাকে একসাথে। সেটা কিভাবে থাকে, ধরে নাও আমি ক্রিকেট খেলার দেখাই, এটা প্রথমেই লিখলাম OVR, ওভার, ঠিক আছে, ওভার। এটা হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ঠিক আছে। তাহলে 1 ওভার 2 আমি টেনে দিলাম, এখানে কিছু ওভারের টেনে দিলাম, 10 ওভারে খেলা। এবার ইন্ডিয়া ফার্স্ট ওভারে কত করেছিল, ফার্স্ট ওভারে ধরে নাও ও যা রান করেছিল, সেকেন্ড ওভার, থার্ড ওভার, ফোর্থ ওভার, ফিফথ ওভার, সিক্স, তারপরে এইটা 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 এইটা। অস্ট্রেলিয়া ফার্স্ট ওভারে কত করেছে, এই কে জিতলো, কে জিতেছে, এর টোটাল কত হয়েছে, কী করবো আমরা, অটো সাম। এটা যেহেতু সাম বেরিয়ে গেছে, এটাকেও করার দরকার না, এটাকে ধরে টেনে দিলেই হয়ে যাবে, এটাকে ধরে টেনে দিলেই হয়ে যাবে, ভারতে জিতেছে, ঠিক আছে। যা কী করে জিতলো, এবার কি করবো, আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করে নেবো, যেহেতু চারটা আমি ডবল ডবল দেখতে চাইছি, ঠিক আছে। দুজনের 1 ওভারে কত রান হয়েছিল, দুটোকে একসাথে সিলেক্ট করে নাও, ইনসার্টে যাও, কলম চার্টে যাও, দিয়ে এখান থেকে কলম চার্ট ক্লিক করে দাও। দেখো এবার জোড়া জোড়া দেখতে পাচ্ছ তুমি, জোড়া জোড়া কলম উঠেছে একসাথে। তাহলে কালারটা দেখে নিই, ইন্ডিয়ার কালার কী করা হয়েছে আর অস্ট্রেলিয়ার কালার কী করা হয়েছে, লাল। আমি চাইছি অস্ট্রেলিয়ার কালারটা একটু হলদে টাইপের করে দিই, ঠিক আছে। তাহলে অস্ট্রেলিয়ার বার হচ্ছে এইটা, ক্লিক করো, রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে যাও, দিয়ে এখানে ফিল অপশানে যাও, সলিড ফিলে গিয়ে এর কালারটাকে একটু এই টাইপের করে দাও। অস্ট্রেলিয়া এই ধরনের কালার থাকে সাধারণত, ঠিক আছে, হ্যাঁ, মানে আমার গেঞ্জি কালারের মতন। তো এবার আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে ফার্স্ট ওভারে এদের মাথায় কে কত রান করেছে বুঝতে পারছি না আমরা, সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে এই অ্যাড ডাটা লেভেল যদি করি তাহলে মাথায় রানগুলো চলে আসবে। এটার ক্ষেত্রেও তাই, রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেভেল করলে এদের মাথায় রানগুলো চলে আসবে। তাহলে দেখো ফার্স্ট ওভারে আমাদের ইন্ডিয়া করেছিল 12, অস্ট্রেলিয়া কত করেছিল 25, আর এখানে 25 আর 4, এটা 8 আর দুটোই সমান আছে এই ওভারে, কিন্তু একদম ঠিক আছে, সমান আছে। এই ওভারে 24, 21, 10, 25, 1 আর 2 দুজনায়, ঠিক আছে। দেখো বারটা দেখো, এই 25, 25 একদম সমান, 4, 1, এদিকে 30, 25, এদিকে 21, 24, মানে খেলা ভালোই হয়েছে, হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো এইভাবে এগুলো করতে পারো, এবং পরবর্তীতে যদি মনে করো যে এখানে আমি বাড়াবো কমাবো, অটোমেটিকলি বাড়বে। এই যে 25 আর 4 আছে, এটা ফলো করো। আমি অস্ট্রেলিয়ার রানটা এখানে বাড়িয়ে দিলাম, এখানে ওদের 15 করে দিলাম, অটোমেটিক দেখো বারটায় উঠে এখানে কত হয়ে গেল, 15, এটা চলে এলো, ঠিক আছে। তাহলে এইভাবে চার্টগুলোকে তৈরি করা হয়, এবং এদের ব্যাকগ্রাউন্ড কালার এগুলো তুমি চেঞ্জ করতে পারো। রাইট ক্লিক করে ওই যে বললাম যে ফরম্যাট চার্ট এরিয়াতে যাবে, পেছনে কি দিবে, সলিড দিবে না গ্রেডিয়েন্ট দিবে না টেক্সচার দিবে, হ্যাঁ, পিকচার যদি দিতে চাও পিকচার টেক্সচার এগুলো ইউজ করতে পারো তুমি, ঠিক আছে। ক্লোজ করে তো পিকচার, ক্লিয়ার। তাহলে এগুলো দিতে পারি আমরা, এগুলো ইউজ করতে পারি, এইটা চার্ট হিসাবে ইউজ হয়। খেলাতে দেখতে পাই আমরা, এরকম দেখা যায় খেলাতে, খেলার সময় দেখতে পাই, ভোটের সময় দেখতে পাই। ওই যে তোমরা দেখে বললাম যে তোমরা কোনো একটা সার্ভে করে এলে অমুক অমুক পয়েন্ট তার ভ্যালুগুলো লিখলে সেইগুলোকে চার্টের আকারে প্রকাশ করতে, খাতাতে করতে হয়। ভূগোলে যখন পড়লে না, ভূগোলে চার্ট করতে হবে খুব। এই চার্টগুলো অনেক রকমের, যে 11 প্রকারের যে চার্ট আছে ইনসার্টে দেখবে, এই সব চার্টগুলোই তোমাদের মোটামুটি লাগে কাজে। আমি মানে আনুমানিক বললাম, ঠিক আছে, আমি জানি না, এই সমস্ত চার্টগুলো কাজে লাগে, ঠিক আছে। তো এইগুলো তোমরা যখন করবে তোমরা ঠিক বুঝে যাবে। এবার কম্পিউটারে করতে বললে ইজিলি করে দিতে পারবে, খাতা কলমে হাতে এঁকে এঁকে করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে চার্ট। তো এই চার্ট পর্যন্তই থাক আজকে, ঠিক আছে, এইটুকুটাই থাক। আমরা এক্সেলের চার্টটা শিখলাম, পরের দিন আমরা শর্ট ফিল্টার এগুলো করবো। বুধবারও ক্লাস হবে কিন্তু, ঠিক আছে, 3 দিনই করে ক্লাস হবে এখন।